চম্পক, এত দেরি হচ্ছে কেন? ওই দেখ। স্যার, মানুষ নয়, নিঘাত নিশি। কে ওটা? দ্য স্টোরি ক্রিপ্টে আজ আপনারা শুনবেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কলমে যোগু মামা সিরিজের গল্প বিষাক্ত রাত। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের জন্ম 30শে অক্টোবর 1958 সালে কলকাতায়। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি পত্র ভারতী দ্বারা প্রকাশিত যোগু মামা রহস্য সমগ্র খণ্ড 3 থেকে। শুরু হচ্ছে বিষাক্ত রাত, প্রথম পর্ব। বোয়িং 707 পরপর দুবার গোঁত্তা মেরে নিচে নামার চেষ্টা করল, পারল না। চিটকে লাফিয়ে উঠল, প্রবল ঝাঁকুনি। সিট বেল্ট বাঁধা অবস্থাতেও থরথর করে কাঁপছে। পাশে অনন্ত সরখেল, চক্ষু বন্ধ, ঠোঁট দুটো নড়ে যাচ্ছে। সামনের সিটে বিপুলকায় ভদ্রলোক চেঁচিয়ে চেঁচিয়ে জব করছেন। অনন্তবাবু তাঁতি নির্ঘাত চুল মিলিয়েছেন। জানালার বাইরে ঘন কালো বাদল মেঘ, আঁকা বাঁকা সাপের মতো বিদ্যুৎ চমকাচ্ছে। প্লেন কাঁপতে কাঁপতে মেঘের ওপর উঠে পড়ল। আতঙ্কে উদ্বেগে পুরো ফ্লাইট নিস্তব্ধ। কি হবে কিছুতেই নামা যাচ্ছে না। আগরতলায় প্রবল দুর্যোগ চলছে। ফ্লাইট ছেড়েছে প্রায় 40 মিনিট দেরিতে। কলকাতা থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল আগরতলার ভীষণ খারাপ আবহাওয়া, সেই জন্যে এই বিলম্ব। এখন একটু একটু উন্নতি হচ্ছে, আশা করা যাচ্ছে আবহাওয়া ঠিক হয়ে যাবে। ঠিক হয়নি, বরং আরও অবনতি হয়েছে। 20 মিনিট ধরে আগরতলার আকাশে চক্কর কেটেছে বিমান, মেঘ ভেদ করতে পারেনি। মাইক্রোফোনে ঘোষণা, পাইলট ইংরেজিতে জানালেন, এই মুহূর্তে আগরতলায় ল্যান্ডিং সম্ভব নয়, আমাদের ফিউল ভরতে হবে, তাই আমরা কলকাতা ফিরে যাচ্ছি। ফ্লাইটে স্বস্তির রোল উঠল। অনন্ত সরকেল লম্বা লম্বা শ্বাস ফেললেন। জয় মা, জয় মা। স্যার, প্লেন কলকাতা নামলে আমরা সোজা বাড়ি ফিরে যাচ্ছি, তাই তো স্যার? দেখুন, যোগু মামা ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে বললেন, যদি অথরিটি অ্যালাউ করে। করবে না? ওরা কি আমাদের এয়ারপোর্ট হোটেলে রেখে দেবে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? 200 জন প্যাসেঞ্জারের থাকা খাওয়া দেবে? কোম্পানি যে লাঠি উঠবে মশাই। তাহলে? হয়তো রানওয়ের পাশেই দাঁড় করিয়ে রাখবে, তেল ভরবে, তারপর ফের উঠবে। বলেন কি স্যার? আবার? না না মশাই, এইরকম ওয়েদার কি আবহমান কাল চলবে নাকি? আগরতলায় বৃষ্টি খুব বেশিক্ষণ কন্টিনিউ করে না, ভালো করে খবর টবর নিয়ে উঠবে। কি মজা বলুন তো, সিঙ্গেল ফেয়ার ট্রিপল জার্নি হয়ে যাচ্ছে আমাদের। রক্ষে করুন স্যার, এরকম ডেঞ্জার জার্নি বিনি পয়সাতেও চাই না। চাই না বললে হবে? এ তো তবু দেশের মধ্যে, বিদেশ বিভূতিতে কতবার যে পড়েছি। গতবার তো 5 ঘন্টা ক্যালগারিতে পড়ে থাকতে হয়েছিল। ক্যালগারি? সেটা কোথায়? ক্যানাডায়। টরন্টো থেকে ডোমেস্টিক ফ্লাইটে এডমন্টন যাচ্ছিলাম, 4 ঘন্টা জার্নি। এই এক অবস্থা। রকি মাউন্টেনের কাছের শহর এডমন্টন, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি, কোনো ওয়েদার ফোরকাস্টের ধার ধারে না। ঘণ্টাখানেক পাক খেয়েও প্লেন নামতে পারল না। ঝাঁকুনির চোটে কয়েকজন বমি করতে লাগলো। তখন অ্যানাউন্সমেন্ট হলো 1 ঘন্টা দূরের ক্যালগারি এয়ারপোর্টে ল্যান্ড করবে। তারপর ক্যালগারিতে পৌঁছে কিছুক্ষণ রানওয়েতে রেখে দিল। তারপর জানালো এডমন্টনের ওয়েদার তখনও ঠিক হয়নি, সুতরাং প্যাসেঞ্জাররা নেমে এয়ারপোর্টে অপেক্ষা করুন। তখন রাত প্রায় 11টা হবে। ক্যালগারি ছোট এয়ারপোর্ট, চা কফি স্ন্যাক্সের স্টলগুলো বন্ধ হয়ে গেছে। খিদে চোখে সর্ষে ফুল দেখছি। ওই অবস্থায় 5 ঘন্টা বসে থাকতে হয়েছিল, বুঝলেন? কেন স্যার, ফ্লাইটে খাবার দেয় না? আগে না মশাই, ফ্র্যাঙ্কফুর্ট থেকে টরন্টোর 10 ঘন্টার জার্নিতে খাবার দিয়েছিল। তারপর টরন্টোতে 2 ঘন্টা স্টপ ওভার, প্রায় 11 ঘন্টা শুধু জল ছাড়া কিছু পেটে পড়েনি। উরি বাপ! আমাদের ফ্লাইট কলকাতায় নামলো। যোগু মামা যা বলেছিলেন অক্ষরে অক্ষরে মিলে গেল। 45 মিনিট পরে আবার প্লেন উঠল এবং আগরতলার বৃষ্টি ধোয়া এয়ারপোর্টে অবশেষে নামলাম প্রায় 5 ঘন্টা পরে। সিঁড়ি দিয়ে নামতে নামতে একটু অবাক লাগছিল। মামা দেখেছ,
কি রে? সব কারবাইন উঁচিয়ে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার বলো তো? নর্থ ইস্টের সব এয়ারপোর্টেই সিকিউরিটি মোতায়েন থাকে। ডিস্টার্বড এরিয়া তো, নানা দলের উগ্রপন্থীদের ট্রানজিট পয়েন্ট, বাংলাদেশ, ভুটান, বার্মায় ঢুকে যায়। হ্যাঁ, তবে আজকে একটু বেশি লাগছে। জংলা ছোপ ছোপ, মাথায় ক্যাপ, হাতে কারবাইন নিয়ে প্রায় 10 জন আধাসামরিক বাহিনীর জওয়ান অ্যারাইভাল গেটের পাশে দাঁড়িয়ে। এয়ারলাইন্সের একজন যুবক দাঁড়িয়েছে দরজার মুখে, প্রত্যেকের বোর্ডিং পাস চেক করছে। তোর মোবাইলে নেটওয়ার্ক এসছে, তুই চম্পককে একটা ফোন কর, ওর তো থাকার কথা। নাম্বার ডায়াল করে লাউঞ্জে ঢুকে এসেছি। অনন্তবাবু কোড়ে আঙুলের ইশারা করে পাশের টয়লেটের দিকে গেলেন। ফোন রিং হয়ে যাচ্ছে, নো রেসপন্স। আবার করলাম, একই, ধরছে না। মামা বললেন, ছেড়ে দে, ও ঠিক রিং ব্যাক করবে। ট্রলি নিয়ে কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়েছি। পরপর ব্যাগেজ আসছে, পটপট তুলছি। 3টের মধ্যে 2টো এসে গেছে। কি ব্যাপার বলো তো? অনন্তবাবু বাথরুমে এতক্ষণ কি করছেন? এই তাই তো, তুই দাঁড়া, আমি দেখছি। আমার মোবাইল বাজছে, চম্পক ভট্টাচার্য। হ্যালো টুকলু, এসে গেছো? পৌঁছে যাচ্ছি 1 মিনিটে। তুমি এখানে নেই? ছিলাম, যখন শুনলাম তোমাদের ফ্লাইট কলকাতা ব্যাক করেছে তখন অফিস গেছিলাম। জরুরি ফোন এসেছিল, তোমরা দাঁড়াও, বেরিও না। যোগু মামা হন হন করে আসছেন, মুখে চিন্তার দাগ। অনন্তবাবু নেই রে, গেল কোথায়? এইটুকু এয়ারপোর্টে চেষ্টা করলেও তো হারানো যাবে না। তুই ট্রলি নিয়ে আয়, আমি বাইরে দেখছি। চম্পক ফোন করেছিল? হ্যাঁ, এসে যাচ্ছেন, বেরোতে মানা করলেন। তুই আয়। কি হলো বলতো? বুড়োকে নিয়ে আর পারা যায় না। মামা বেরোবার গেটের দিকে দ্রুত পায়ে এগোলেন। একটু পিছনে আমি। প্যাসেঞ্জার পাতলা হয়ে গেছে। দূর থেকে চম্পক ভট্টাচার্যকে দেখা গেল, গট গট করে আসছেন, দুদিকে সশস্ত্র রক্ষী। যোগু, এই যে, এগিয়ে চলে আয়। হ্যাঁ, যাচ্ছি। আরে একজনকে পাচ্ছি না রে, আমাদের অনন্ত স্বর খেলতে, তুই বোধহয় চিনিস। সে কি রে, সে আবার গেল কোথায়? তোদের সঙ্গে ছিল? হ্যাঁ রে, নেমে বাথরুমে গেল, এখন দেখছি নেই। ও মাই গড, দাঁড়া দাঁড়া। বলতে বলতে চম্পকবাবু হঠাৎ কি ভেবে বাঁদিকে ডিপার্চার গেটের দিকে গেলেন। ওর সঙ্গীদের একজন আমার কাছ থেকে ট্রলি নিয়ে নিয়েছে। মামা ও আমি চম্পকবাবুর পিছন পিছন। ডিপার্চার গেটের সামনে একটা কালো টয়োটা দাঁড়িয়ে আছে। পিছনে বসা রক্ষীদের কারবাইন দেখা যাচ্ছে। গেট দিয়ে বেরিয়ে আসছে কালো কাপড়ে মুখ ও ঊর্ধ্বাঙ্গ ঢাকা একজন ব্যক্তি। তার দুপাশে 4 জন সাদা পোশাকের লোক। একজনের রিভলভার লোকটার পিছনে ঠেকানো। কোনো সন্ত্রাসবাদী আমাদের প্লেন থেকে নামলো? আমাদের সঙ্গে গোপনে এসেছিলেন? হঠাৎ মামা চেঁচিয়ে উঠল, অনন্তবাবু, অনন্তবাবু। চম্পক মামা ঘুরে দাঁড়ালেন। কই? আরে ওই তো, মুখ ঢেকে নিয়ে যাচ্ছে। বলিস কি? ও তো টেররিস্ট, ওর জন্যই আজ এত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। আলফার অখিল বড়ুয়া। অসম্ভব চম্পক, তোদের ডেফিনেটলি ভুল হচ্ছে। ওই দেখ অনন্তবাবুর ধুতি, বাটার কালো কাবলি। এত বছর ধরে লোকটা আমাদের সঙ্গে লেপ্টে আছে, আমরা চিনব না? তুই কাপড় খুলতে বল প্লিজ। চম্পকবাবুকে দেখে পুলিশের দল দাঁড়িয়ে পড়েছে, স্যালুট ঠুকেছে। ঢাকা উঠিয়ে দাও। স্যার। কাপড় তুলতেই মামা উত্তেজনায় চেঁচিয়ে উঠল, এই তো অনন্তবাবু। অনন্তবাবুর চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে, মুখের দুপাশ দিয়ে লালা গড়াচ্ছে। সরি স্যার, এই অখিল বড়ুয়া, মোস্ট ওয়ান্টেড অ্যালফা লিডার। কি বাজে কথা বলছেন? কোথায় অখিল বড়ুয়া? যোগুর বন্ধু। আমি ওনাকে চিনি, আগেও দেখা হয়েছে। নো স্যার, ছদ্মবেশে আসে, এই দেখুন স্যার। পুলিশ অফিসার ব্যাগ থেকে চট করে একটা নোটপ্যাড কম্পিউটার বের করলেন। 2-3 বার টেপাটিপি করতেই একটা টাক মাথা গোঁফদাড়িহীন লোকের ছবি স্ক্রিনে ফুটে উঠল। এই হচ্ছে অখিল বড়ুয়া, অরিজিনাল ফেস। এবার দেখুন স্যার। বিল্ট-ইন মাউস ক্লিক করতেই অখিল বড়ুয়ার চুল দাড়ি গোঁফ গজিয়ে উঠল। অবিকল অনন্ত সরকেল। স্যার, এই লোকটা বাথরুমে লুকিয়েছিল, ওখান থেকে ধরে এনেছি। অনন্তবাবু চি করে উঠলেন। মোটেই না স্যার, বাথরুমে আমার পেছনে দাঁড়িয়েছিল।
ঘুরতেই কালো কাপড় পরিয়ে হাত বেঁধে ফেললো। এই শিগগিরই হাত খুলে দিন, আমি দায়িত্ব নিচ্ছি। আপনারা এখনও শিওর ইনি ছদ্মবেশী অখিল বড়ুয়া? এর চুল গোফদারি সব ফলস? নো স্যার, মনে হচ্ছে ফলস নয়, আমরা টেনে দেখেছি। জ্বলে যাচ্ছি স্যার, আমি মরে যাব। তবে কি করে এত শিওর হলেন ইনিই অখিল বড়ুয়া? স্যার, আপনি সবই জানেন, ডেফিনাইট ইনফরমেশন এসেছিল দিল্লি থেকে, এই ফ্লাইটেই এসছে। চুল আজকাল খুব সহজেই ইমপ্লান্ট করা যায়, আর কয়েকদিন না কাটলে নাম গোপদারি গজিয়ে যায়। বাহ বাহ, সত্যি পারেন আপনারা, আপনাদের ইম্যাজিনেশনের তুলনাই নেই। শুধু মুখের মিল পেলেই হয়ে গেল? ফিজিক দেখবেন না, হাইট মাপবেন না, কমপ্লেকশন দেখবেন না? অখিলের হাইট প্রায় 6 ফুট, ইনি মেরে কেটে 5'3", গায়ের রঙও অনেক ডাক। ছি ছি, আমি আজ না থাকলে এই নিরীহ মানুষটা চুলদাড়ি গোফ কেটে ফেললে লকআপে ঢোকাতেন, টর্চার করতেন। কালকের কাগজে হেডলাইন বেরোতো অখিল বড়ুয়া গ্রেফতার, শিগগিরই ছাড়ুন, আপনাদের সাসপেন্ড করা উচিত, ইডিয়েটস। পুলিশ অফিসার 4 জন মাথা নিচু করে দাঁড়িয়েছে। অনন্তবাবু সরি, যোগু আয়। অনন্তবাবুকে পাঁজা কোলা করে গাড়িতে তুলতে হলো। ঠিক যেন কোনো ভিআইপির কনভয়, ছোট বড় মিলিয়ে 5-5টা গাড়ি। 4টেতে ছড়িয়ে ছিটিয়ে আমরা 12 জন, এক গাড়ি আর্ম পুলিশ। এটাই স্বাভাবিক। আমাদের হোস্ট ত্রিপুরা পুলিশের সর্বময় কর্তা ডাইরেক্টর জেনারেল চম্পক ভট্টাচার্য। তিনি যাচ্ছেন সবান্ধব বেড়াতে, তার নিরাপত্তার ব্যাপার বলে কথা। বৃহস্পতিবার বিকেলে বাংলায় ঢোকার পর থেকে 48 ঘন্টা সম্পূর্ণ বিশ্রাম। কাল আগরতলায় মামা ও আমি ঘোরাঘুরি করলেও অনন্তবাবু কোথাও বেরোননি। তার ট্রমা এখনও কাটেনি, এখনও ঘোরের মধ্যে ঢুকে আছেন। আপন মনে বিড়বিড় করে উঠছেন। অখিল বড়ুয়া? দিজির বাংলো শহরের এক প্রান্তে, শ্যামলী বাজারে। সবুজ গাছগাছালিতে ঘেরা ছোট ছোট টিলা পাহাড়। সবাই এসে জড়ো হয়েছেন বিকেলে। কনভয় রওনা দিয়েছেন সন্ধ্যে 7টা নাগাদ। যাচ্ছি ত্রিপুরার একমাত্র ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সিপাহীজলা অভয়ারণ্যে, ত্রিপুরার অন্যতম দর্শনীয় স্থান। চম্পকবাবু বলছিলেন, একমাত্র এখানেই অদ্ভুত সব বাঁদর আছে, চশমা বাঁদর, টুপি বাঁদর। শুধুই বাঁদর? তা কেন, ক্লাউডেড লেপার্ড, এমনি লেপার্ড, ভাল্লুক, নীলগাই, হরিণ, উল্লুক, বেঁজি, নানা রকমের জন্তু। পাখি যে কত রকমের, গভীর বন, খুব সুন্দর। পাহাড়, জলা লেক, প্রায় 19 কিলোমিটার ছড়ানো। জেনারেল ট্যুরিস্টদের আজকাল নাইট স্টের পারমিশন দেওয়া হয় না সিকিউরিটির কারণে। একসময় এখানে উগ্রপন্থীদের উৎপাত হয়েছিল, তখন থেকেই বন্ধ। আরে বাবা, সেই জন্যেই তো চম্পকদা যখন বলল এখানে আসবে, আমরা ঝুলে পড়লাম। শঙ্কশুভ্র বললেন, প্রায় 10 বছর আগে লাস্ট এখানে রাত কাটিয়েছি, তাই না রঞ্জনা? রঞ্জনা ঘাড় নাড়লেন। আমাদের সদ্য পরিচিত সঙ্গীদের মধ্যে রয়েছেন কবি অধ্যাপক শঙ্কশুভ্র রায় ও তার স্ত্রী রঞ্জনা, গায়ক খগেন্দ্র দেববর্মন, ডাক্তার পার্থ সরকার, রেঞ্জার সুশান্ত সাহা, নামকরা বই প্রকাশক শুভব্রত দেব, নাটকের জগতের সমীরণ ও তার স্ত্রী অভিনেত্রী মালা নন্দী। যোগুমামা যেমন চম্পকবাবুর স্কুলের বন্ধু, শুভব্রতবাবু আমার ইউনিভার্সিটির বন্ধু। শুভব্রতর মাধ্যমেই বাকিদের সঙ্গে চম্পকবাবুর পরিচয় ত্রিপুরায় পোস্টিংয়ের পরে। মাত্র 1 ঘন্টা 10 মিনিটে আমাদের কনভয় হুটারে শব্দ করতে করতে বিশালগড় পৌঁছে গেল। আলো ঝলমল বাজার। বিশালগড়ের দুঃশাসন, হেমেন রায়ের বিখ্যাত অ্যাডভেঞ্চার গল্প। টুকলু, পড়েছিস? পড়েছি, এখনো গায়ে কাঁটা দেয়। এখানে দুঃশাসন আছে চম্পক মামা? না, একসময় এখানে ত্রিপুরার রাজাদের গড় মানে দুর্গ ছিল। স্টেট ক্যাপিটাল উদয়পুর যখন বাইরের শত্রু হানা দিত, রাজারা তাদের পরিবারকে এখানেই পাঠিয়ে দিতেন। দুর্গ আছে? ভাঙাচোরা চিহ্ন আছে। 5টা গাড়ি পরপর থেমে আছে। বাজার থেকে চাল, ডাল, নুন, তেল, সবজি, মাংস আর মিনারেল ওয়াটারের বোতল তোলা হচ্ছে। সিপাহীজলা নামটা বেশ ইন্টারেস্টিং। এলো থেকে? এই স্যাংচুয়ারি তো 80 দশকের হলো। তার আগে কি সিপাহীরা মানে আর্মিরা থাকতো? তবে সে অনেক কাল আগে, ব্রিটিশ পিরিয়ডেরও আগে।
ত্রিপুরার রাজার সেপাইদের ক্যাম্প ছিল, সেই থেকেই এই নাম। বিশালগড় থেকে সিপাহীজলা স্যাংচুয়ারির গেটের সামনে পৌঁছতে লাগলো মাত্র 10 মিনিট। আগে থেকে সব অ্যারেঞ্জ করা ছিল। সিকিউরিটি লোকরা শুধু গাড়ির নম্বরগুলো টুকে নিল। দুদিকে ঘন জঙ্গল, অন্ধকার সুড়ঙ্গের মতো। হেডলাইটের আলোয় কনভয় এগিয়ে চলেছে। 5 মিনিট চলার পর চোখ জুড়িয়ে গেল। দুধের মতো জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সামনের প্রান্তর। পূর্ণিমার সোনালি চাঁদ উঠেছে মাঝ আকাশে। বাঁদিকে পাহাড় জঙ্গল, ডান দিকে রূপলি আঁকাবাঁকা ফিতের মতো লেক ঢুকে গেছে জঙ্গলের মধ্যে। আর একটু যেতে বড় বড় 10-12টি বাংলো, মিটমিটে আলো জ্বলছে। কয়েকটা ছোট কটেজও রয়েছে। তা রেঞ্জার সাহেব, এখানে লোক থাকে? সুশান্তবাবু বললেন, অবশ্যই স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টের মালি, ওয়ার্ডেন, সিকিউরিটি, এই বাংলোর কেয়ারটেকার, অনেক মানুষ স্যার, প্রায় 100খানেক। দশরথ, দশরথ! সবাই নেমে পড়েছেন। বাংলোর ভিতর থেকে একজন ছুটে এলো। কোথায় থাকবো? কটেজে? আচ্ছা শোনো, সবাইকে দেখিয়ে দাও, আমরা ব্যাগ ট্যাগ রেখে আসছি। চা স্ন্যাক্স বানিয়ে ফেলো, আনাজ মাংস আনা হয়েছে। ওই যে বড় সাহেব, যাও আলাপ করে এসো, যাও। পুলিশরা কাঁচা বাজারের থলি আর জল নামাচ্ছেন। দশরথের সঙ্গীরা নিয়ে যাচ্ছে। সুশান্তবাবু, স্যার, এখন 9:15, এখন চা স্ন্যাক্স হচ্ছে। ডিনার 11টায় বলি? হ্যাঁ স্যার। গুড। দশরথ, ডিনারে ভাত, ডাল, বেগুন ভাজা আর চিকেনের ঝোল। মোট 24 জন। আমরা 13, 6 ড্রাইভার আর 5 জন কনস্টেবল। স্যার, গুনতিতে একটু ভুল হয়েছে। মোট 22 জন। আমরা 12 জন, ড্রাইভার 5 জন আর পুলিশ 5 জন। হ্যাঁ, আপাতত 22 জন, তবে আরও 2 জন বাড়বে। কীর্তিকিশোর কথা দিয়েছেন, উনি আসছেন। ওনার সঙ্গে নিশ্চয়ই গাড়ির ড্রাইভারও থাকবে। কীর্তিকিশোর? আপনি কি স্যার কীর্তিকিশোর দেববর্মনের কথা বলছেন? রাজ ফ্যামিলি? হ্যাঁ, দাঁড়ান, ওকে ফোনে ধরি। চম্পকবাবু ফোন নাম্বার খুঁজতে লাগলেন। সঙ্গশুভ্র পাশে দাঁড়িয়ে হেসে বললেন, দেখুন ভুলে গেছে কিনা, যা ভুলো মানুষ। সমীরণ বললেন, তবে যাই বলো, মানুষটা কিন্তু অসম্ভব গুণী। ইতিহাসে পণ্ডিত। সেদিন এমবিবি কলেজে দেখা হয়েছিল। বলেছিলেন রাজমালা আর বৃহৎ বঙ্গ থেকে খেটে খুঁটে ত্রিপুরার রাজকাহিনী তৈরি করছেন। চম্পকবাবু ফোনে পেয়ে গেছেন। হ্যালো, হ্যাঁ, কোথায় আপনি? আমরা তো মেহফিল শুরু করতে পারছি না। কি? আপনাকে ঢুকতে দিচ্ছে না? পাস চাইছে? প্লিজ একটু দাঁড়ান। গাড়ির নাম্বার কত? ব্যবস্থা করছি। শুনলেন তো, আপনার গার্ড খোদ ত্রিপুরার রাজাকেই আটকে দিয়েছে। গাড়ির নম্বর হলো TR1212। বলে দিন তাড়াতাড়ি। সুশান্তবাবু সঙ্গে সঙ্গে হাতির ওয়াকিটাকি অন করলেন। ব্যালকানি থেকে আমাদের কটেজগুলো মিনিট খানিক পথ। প্যান্ট শার্ট ছেড়ে ক্যাজুয়াল ড্রেস পরে একসঙ্গেই ফিরলাম ব্যালকানিতে। রান্নাঘর থেকে ভাজাভুজির প্রাণকারা গন্ধ নাকে আসছে। তুলনাহীন নিসর্গ, যত দেখছি তত ডুবে যাচ্ছি। সামনে ঢাল বেয়ে নেমে গেছে পথ। বিস্তীর্ণ লেকের ওপর ছোট্ট বাঁশের সাঁকো, ওপারে কালো গহীন জঙ্গল, ছোট ছোট টিলা। মাথায় গায়ে রূপলি জ্যোৎস্নায় লেপ্টে আছে। লেকের জলে সোনার থালার মতো চাঁদ কাঁপছে। বসন্তের অল্প অল্প হাওয়া দিচ্ছে। দশরথ আর অ্যাসিস্ট্যান্টরা টেবিলের চায়ের কাপ আর চিকেন পাকোড়া রেখে গেল। তুমি রবে নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল উদাত্ত গানে। কবি সঙ্গশুভ্র গাইছেন, আমরা অবাক। গান শেষ হলো। সকলে হাততালি দিয়ে বলে উঠলেন, প্লিজ থামবেন না। আমি না, এবার রঞ্জনা, ওর কাছেই গান শিখেছি। রঞ্জনা প্লিজ। রঞ্জনা প্রথমে ঈষৎ লজ্জা পেলেন, তারপর চায়ে চুমুক দিয়ে গেয়ে উঠলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ পরিবেশ হঠাৎ বদলে গেছে। বসন্তের মাতাল নিস্তব্ধ চরাচরে রবীন্দ্রনাথ যেন ফিরে এসেছেন। গানে, আজ সত্যি জ্যোৎস্না অপূর্ব গানের গলা রঞ্জনা। সবাই গেছে
বনে শেষ হতেই অনুরোধ, আরেকটা। চাঁদের হাসির চম্পকবাবু নিচু গলায় বলছেন, ভেঙে এত দেরি হচ্ছে কেন? রেগে ফিরে গেল নাকি? পৌঁছলে ফোন নট রিচেবল। ততক্ষণে রঞ্জনা পরের গান শুরু করেছেন। সুশান্তবাবু, স্যার। সুশান্তবাবু এগিয়ে এলেন। তখনই হেডলাইটের আলো দেখা গেল। লম্বা গাড়ি এসে থামলো ব্যালকনির সামনে। সাদা কুর্তা পাজামা পরা দীর্ঘদেহী মানুষটি নেমে এলেন। চম্পক ভট্টাচার্য উঠে এগিয়ে গেলেন। আসুন আসুন, আপনার দেরি দেখে চিন্তা হচ্ছিল। আর বলবেন না, আমাদের ড্রাইভার রাতকানা রাস্তা গুলিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছিল। বেশ কিছুক্ষণ ঘুরপাক খেয়ে এলাম। মানুষটি যে কীর্তিকিশোর দেববর্মন বলা বাহুল্য। দশরথ, আর এক কাপ চা। আমরা কিন্তু গানের আসর শুরু করে দিয়েছি। বেশ করেছেন, অনেক দূর থেকে শোনা যাচ্ছিল। আমাদের খগেন্দ্র কোথায়? সে আসেনি? এই যে কাকা, কেমন আছো? ভালো। খগা, এবার তুমি একটা গাও, তোমার দাদুর গান। শচীন কর্তা সম্পর্কে ওর দাদু হন আমাদের রিলেটিভ। তাই নাকি? দারুণ ব্যাপার। খগেন্দ্রবাবু, স্টার্ট। আমার একটু আপত্তি আছে। খগেনদা ত্রিপুরার বক্স আর্টিস্ট, সব শেষে গাইবেন। তার আগে সমীরণদা আর মালা বৌদি একটু শ্রুতি নাটক করুন। যা বাবা, আবার আমাদের নিয়ে পড়লে কেন ভাই? বললাম এই জন্যেই যে আজ রাতে সবাইকে কিছু না কিছু করতেই হবে। কর্ণকুন্তী সংবাদ থেকে একটু অংশ বলুন, আপনাদের কণ্ঠস্থ আছে। আমি জানি, এই সেদিন রবীন্দ্র ভবনে শুনেছি। রাতচড়া এক ঝাঁক পাখি চেঁচা করতে করতে জ্যোৎস্না গায়ে মেঘে উড়ে গেল। এমন শান্তি আর নির্মল আনন্দের রাত কখনো কোথাও কাটিয়েছি বলে মনে করছে না। শব্দহীন প্রকৃতি নিশ্চিন্তে ঘুমিয়েছে আমাদের সামনে। কর্ণকুন্তী সংবাদ শেষ হলো। হাততালির ঝড়। চম্পক মামা, আমরা একবার ওই লেকের কাছে যাব না? কি অদ্ভুত সুন্দর বাঁশের সাঁকো, জঙ্গল। যাবে এত রাতে? বেশ, চলো। খগেনবাবু, আপনি শচীন কর্তার গান ধরুন। গান গাইতে গাইতে চলুন। যদি কোনো জন্তু জন্তু থাকেও পালিয়ে যাবে। খগেন্দ্র দেববর্মন গেয়ে উঠলেন। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে। গান আর প্রকৃতি মিলেমিশে একাকার। কেন সবাই তালে তালে করতালে দিতে দিতে হাঁটছি। ডাক্তার পার্থবাবু আবার নাক দিয়ে বাঁশির সুর তুলেছেন। সশস্ত্র পুলিশরাও আসছে আমাদের পিছনে। সর সর শব্দ হচ্ছে, খড়মড় আওয়াজ হচ্ছে। বেশ বুঝতে পারছি নিশাচররা বিরক্ত হয়ে গা ঢাকা দিচ্ছে। লেকের কাছে এসে গেছি। হালকা হাওয়ায় জল ছলছল করছে। দুদিকে মিশমিশে জঙ্গল, সামনে সেই সাঁকোটা। দূর থেকে মনে হয়েছিল পলকা, আসলে বেশ চওড়া। দুপাশে বাঁশের রেলিং। সবাই পর পর সাঁকোতে উঠে পড়েছে। খগেন্দ্র দেববর্মনের খোলা গলা ভেসে যাচ্ছে। সাঁকোর ওপারে ফুলের বাগান, মাছ দিয়ে সুড়ি পথ। দূরে আরেকটা ছোট্ট সাঁকোর আভাস। গানে গানে সম্মোহিত সবাই এগিয়ে চলেছে। পাশে পাশে লেকের শাখা প্রশাখা, রূপলি জল। খগেনবাবু পরের গান ধরেছেন। হঠাৎ শুভব্রতদেব চেঁচিয়ে উঠলেন, এ দাঁড়ান। গান থেমে গেল। চম্পক, ওই দেখ। কে ওটা? শরীর দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। একেবারে শেষ প্রান্তে, যেখানে লেক হারিয়ে গেছে, দুটো টিলার ফাঁকে সেখানেই পড়ে আছে একটা শরীর। ছোট সাঁকোটার উপর একজন মানুষ। মানুষ এত রাতে এখানে? নেশা টেশা করেছে নাকি? নাকি অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে? 1.5 ঘন্টা বাদে অনন্ত সরকারের গলা শোনা গেল। স্যার, মানুষ নয়, নিঘাত নিশি আমাদের ডেকে এনেছে। 5 জন পুলিশ ছুটে গেছে সামনের দিকে। ইশারায় আমাদের দাঁড়াতে বলে চম্পকবাবু ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন। পুলিশরা পৌঁছে গেছেন। 2 জন শরীর তাকে টেনে জমিতে এনে ফেলল। একজন উবু হয়ে বসেছে পাশে। তারপরে চিৎকার ভেসে এলো, স্যার, প্রাণ নেই স্যার, ডেড। মারা গেছে?
কেঁপে উঠলাম। সিপাহী জলায় কখন এলো, কিভাবে মরলো? সিকিউরিটি দেখতে পাইনি? চম্পক ভট্টাচার্য বললেন, তোমরা বডি নিয়ে এসো, আমরা ব্যাক করছি, চলুন। শেষ হলো বিষাক্ত রাতের প্রথম পর্ব। আজকের গল্প পাঠে এবং টুকলুর ভূমিকায় আদৃত। খুব শীঘ্রই আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির করব। ততদিন চোখ রাখুন দ্য স্টোরি ক্রিপ্টে। ধন্যবাদ।